লন্ডন থেকে অনেক দিন পর দেশে ফিরছি। ফিরতে না ফিরতেই মার এক বাহানা, বিয়ে করাবে। অবশ্য মা একবার জিজ্ঞেস করেছিল কাউকে পছন্দ করি কিনা। আমি মন খারাপ করে চলে এসেছিলাম, কারণ আমি একজনকে অনেক অনেক ভালোবাসতাম, যার শরীরের গন্ধ না নিলে ঘুমিয়ে আসতো না। কিন্তু সেই দিন। ঘড়ির দিকে তাকিয়েছিস? এত লেট করে আসলি কেন? সরি সোনা, এবারের মতো মাফ করে দাও, আর কখনো হবে না। কি তোর শোনা? আমি কারো শোনা নই। এভাবে কথা বলছো কেন? তুমি ছাড়া আর কে আছে আমার, বলো? নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোমায়। আমি ভালোবাসিস তাই না? তাহলে সেদিন তোর পাশে রিকশায় করে কে ছিল ওই মেয়েটা? অনিতা, ওর কথা বলছো? খুব ছোটবেলা থেকেই ও খুব ভালো একজন বন্ধু আমার। ও এখন অনিতাই সবকিছু আর আমি কিছুই না, তাই না? আমি কি করছি না করছি কোনো কিছুর প্রতি খেয়াল নেই তোর। কই, আমাকে তো কখনো এভাবে রিকশায় করে হাতে হাত রেখে ঘুরতে বের হসনি। সারাক্ষণ শুধু ওই মেয়েটা তোকে ফোন দিতেই থাকে। ওই মেয়েটা কেন তোকে বারবার ফোন দিবে? ও তো আর তোর গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হচ্ছে আমি। মিলি, প্লিজ একটাবার আমার কথাগুলো শোনো। কি আর শুনবো আমি? তোর কোনো কিছু শোনার ইচ্ছাই আমার নেই। সাবধান, তোর ওই নোংরা মুখে আর একটা বার আমার নাম নিবি না। ছি, আমার ঘৃণা হচ্ছে। না, এভাবে কখনোই একটা রিলেশন চলতে পারে না। আজ থেকে তোর সাথে ব্রেকআপ। মিলি, কি বলছো এসব? মজা করছো তাই না? আমি জানি তুমি মজা করছো। ওই যে রিক্সা আসছে, চলো না আজ একটু ঘুরি। মজা করছি তোর সাথে তাই না? ঠিক আছে থাক, তুই তোর মজা নিয়ে। আমি যাচ্ছি, আর কখনো ফোন দিবি না আমায়। মিলি, প্লিজ ভুল বোঝো না আমায়। অনেক ভালোবাসি তোমায়। সত্যি তুমি ছাড়া আর অন্য কোনো মেয়েকেই ভালোবাসি না আমি। প্রচুর কান্না করছিলাম সেই দিন, কিন্তু সেই দিন আর কোনো কথাই শুনিনি মিলি। সত্যি বলতে অনেক ভালোবেসেছিলাম হয়তো, তাই একটু বেশি কাটতে হয়েছে। এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। ভেবেছিলাম কিছুদিন চলে গেলে হয়তো সে আবার ঠিক আগের মতো হয়ে যাবে, কিন্তু হঠাৎ একদিন ঠিক রিকশায় করে মিলির পাশে অন্য একটি ছেলেকে দেখতে পাই। এবার বুঝতে পেলাম কেন সেই দিন এমনটা করেছিল আমার সাথে। নিজের চোখের দেখাটাকেও বিশ্বাস করতে পারছিলাম না। কষ্টগুলো পাথর চাপা দিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। তারপর থেকেই শুরু হলো জীবনের নতুন যাত্রাগুলো। রাতে সবাই একসাথে ডিনার করার সময় হঠাৎ, সাগর, কাল থেকে তোমার ঘোরাঘুরি সবকিছু বন্ধ। কাল থেকে ঠিক মতো অফিসে যাবে। বুড়ো বয়সে এবার বাপকে একটু শান্তি দে। কিন্তু বাবা। কোনো কিন্তু টিন্তু নয়, আমি আজকে ম্যানেজারকে ফোন করে বলে দিচ্ছি সকালে রেডি হয়ে অফিসে যাবে। ব্যাস হয়ে গেল, কি আর করার। সকালবেলা রেডি হয়ে অফিসে চলে যায় সাগর। ড্রাইভার সুজা অফিসের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। দরজাটা খুলতেই সাগর দেখতে পায় ম্যানেজার সাহেব একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ঠিক আছে স্যার, চলেন। ম্যানেজার সাহেব, অফিসে কাজ করেছে মোট 350 জন, কিন্তু একজনকে দেখছি না যে। মানে স্যার, একজন দুদিনের জন্য ছুটি নিয়েছিল, বাসায় কি জানি সমস্যা আছে, তাই কালকেই চলে আসবে স্যার। বুঝতে পেরেছি, কাল আসলে দেখা করতে বলিয়েন। এবার আপনি আসুন। পরদিন মেয়েটি অফিসে একটু লেট করে আসতেই ম্যানেজার এসে জারি দিতে শুরু করলো। প্রতিদিন অফিসে এত লেট হয় কেন তোমার? এবার থেকে লেট করে অফিসে আসলে চাকরি আর থাকবে না। অফিসের নতুন বস এসেছে, বস দেখা করতে বলেছে তোমাকে। তাড়াতাড়ি দেখা করে এসো, না হলে চাকরি যাবে। বলেন কি নতুন বস? যাও দেখা করে এসো। স্যার, আসবো? আসুন। সাগর এখনো মেয়েটির দিকে তাকায়নি, নিচের দিকে চেয়ে ফাইল চেক করছে। ও, আপনি তাহলে? মিলি, তুমি? সাগর, তুমি এই অফিসের মালিক? হ্যাঁ, এটা আমার অফিস। অনেক কাঁদিয়েছ, অনেক ভালোবাসতাম তোমায়। শুধু শুধু অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলে, না হলে আজ সুন্দর একটা সংসার থাকতো আমাদের। স্যার বলুন, কেন ডেকেছেন? সাগর অবাক হয়ে তাকিয়ে থাকে।
সে ভালোবাসার কথা বলছে আর মিলি তা এড়িয়ে যাচ্ছে। ও হ্যাঁ, শুনলাম অফিসে নাকি রোজ রোজ লেট করে আসো। দেখো, আমি ফাঁকিবাজি একদমই পছন্দ করি না। সরি স্যার, আর লেট হবে না, এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, আরেকটি কথা, জি স্যার, বলুন। তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? জি স্যার, ভালো আছে, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, যাও। মিলি চলে যাবার পর সাগর বসে বসে মিলিকে নিয়ে ভাবতে থাকে। সেদিন একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরে সাগর। রাতে ডিনার করার সময় সাগর, দুদিন তোমার অফিসে যেতে হবে না, আকাশের বিয়েতে যেতে হবে। কিন্তু বাবা, কোনো কথা নেই, যা বলছি তাই করো। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, অফিস সামলে নেবে। প্রচণ্ড ভয় করছে, কারণ ছোটবেলা আকাশের বোন সোনালিকাকে প্রপোজ করেছিলাম। থাপড়াতে থাপড়াতে গাল লাল করে ফেলেছিল ফাজিলটা। কি মেয়ে রে বাবা! সেই দিনের পর থেকে আর কখনো কথা হয়নি। পরদিন সকালে রেডি হয়ে গাড়ি নিয়ে বাবা মার সাথে করে সোনালিকাদের বাড়িতে চলে গেলাম। গাড়ি থেকে নামছিই না, বসে আছি। কি হলো সাগর, গাড়ি থেকে নেমে আয়, ভিতরে যাবি না? মা, আসছি, যাও তুমি। কিছুক্ষণ একা একা বসে রইলাম, যাতে করে মেয়েটা মনে করে বাবা মা দুজনে এসেছে। জানলে পরে জানুক, তাতে আমার কি। গিয়ে দেখি সবাই বসে আছে, শুধু সোনালিকাকেই দেখছি না। সাইটের সামনে তাকাতে থাকলাম, কোথাও দেখছি না। মনে হয় ঘরে বসে আছে। এমন সময় আন্টি বলতে লাগলো, আরে সাগর, বাবা কোথায় ছিল এতক্ষণ? কোথাও না আন্টি, এই তো গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছিল, তাই দেখছিলাম একটু। বলছো কি বাবা, তোমার তো এখানে সবকিছুই অচেনা। দাঁড়াও, আমি সোনালিকাকে বলে দিচ্ছি তোমাকে গ্রামটাকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। সোনালিকা মা, এদিকে আই তো। আন্টির মুখ থেকে সোনালিকার ডাক শুনে 250 ভোল্টের একটা শক খেলাম। তাড়াতাড়ি করে চুলগুলো ঠিক করতে শুরু করে দিলাম। মনে মনে ওর ছবিটা আঁকতে থাকলাম। না জানি কত সুন্দর হয়েছে। এমন সময়, মা, ডেকেছিলে আমায়? হ্যাঁ, ওই তো অনেকদিন পর সাগর এসেছে, গ্রামটাকে একটু ঘুরে দেখতে চায়। এখানে সবকিছুই তো ওর অচেনা। তুই একটু ওর সাথে করে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামটা দেখিয়ে নিয়ে আই তো। কিন্তু মা। যা বলছি তাই কর। ঠিক আছে, যাচ্ছি। সোনালিকা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি গিলে ফেলবে। কি সাংঘাতিক মেয়ে বাবা! আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু রাগী হলেও দেখতে অনেক সুন্দরী। চোখ ফেলতেই ইচ্ছে করছে না। কি মিষ্টি মেয়ে বাবা! বলতে গেলে আগুন সুন্দরী। অবশ্য ছোটবেলা থেকেই অনেক সুন্দরী ছিল, আমি ওর থেকে কম না। তবুও কেন জানি আমাকে একদমই সহ্য করতে পারে না। ছোটবেলা থেকেই ওকে পছন্দ করতাম, আর এখন তো পুরোটা জুড়েই ও। সোনালিকা আমার কাছে আসছে, কাছে থেকে আরো কাছে। এভাবে হা করে তাকিয়ে না থেকে এবার আসুন। সোনালিকার কণ্ঠ শুনে আবারও 250 ভোল্টের একটা শক খেলাম। কি করে একটা মেয়ের এত মিষ্টি একটা কণ্ঠ হতে পারে? সোনালিকা এতক্ষণে পায়ে হেঁটেই চলছে। এই যে শোনো, পায়ে হেঁটে নয়, গাড়িতে ওঠো। আপনি এত খারাপ কেন বলুন তো? সেই দিন এতগুলো থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি বুঝি? কি বলছো এসব? কিছুই তো বুঝতেছি না। ও, এখন বুঝতে পারছেন না কি বলছি, তাই না? আপনি তো আসলে দেখছি অনেক খারাপ। মার কাছে আমার কথা বলেছেন কেন? সুন্দরী মেয়ে দেখলেই ঘুরতে ইচ্ছে হয়, তাই না? কি আশ্চর্য! আমি কেন বলতে যাব তোমার কথা? আন্টি তো বলল তোমাকে সাথে করে নিয়ে যেতে। হয়েছে হয়েছে, থাক, এবার গাড়ি স্টার্ট করেন। সোনালিকার কথায় আমি কিছু মনে করিনি। ওই একটু এই রকমই। সোনালিকা আমার পাশেই সামনের সিটে বসেছে। কেন জানি নিজের মধ্যে রোমান্টিক একটা ভাব চলে আসছে। খুশিতে গাড়িটা স্টার্ট করতে গিয়ে হঠাৎ সোনালিকার হাতের উপর হাত পড়ে।
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি আমার হাত ধরলেন কেন? ইয়ে মানে, বিশ্বাস করো আমি ইচ্ছে করে হাত ধরিনি। গাড়িটা স্টার্ট করতে গিয়ে তোমার হাতের উপর হাত লেগেছে। এখন আর কি বলার আছে আপনার? আপনি খারাপ একটা লোক, এটা আমি জানতাম, কিন্তু আপনি যে এতটা খারাপ সেটা কখনো কল্পনাও করতে পারিনি। গাড়ির ভেতরে একলা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে চেয়েছেন, তাই না? আপনাকে দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমি চলে যাচ্ছি। লাইফে অনেক কষ্ট পেয়েছি, তবে আজকের মতো কখনো এতটা কষ্ট পাইনি। যখনই সোনালিকার মুখ থেকে খারাপ কথাটা শুনেছি, অনেক ভালোবেসে ফেলেছি সোনালিকাকে। তাই ওর দেওয়া ছোট ছোট কষ্টগুলো জমিয়ে রাখছি, কখনো প্রকাশ করব বলে। সোনালিকা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মনের ভিতরে একটা ভয় শুরু হলো। সোনালিকা যদি আন্টিকে বলে দেয় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আন্টি আমাকে নিজের ছেলের থেকেও অনেক বেশি ভালোবাসে, তাই বেহায়ার মতো আবারও ডাক দিলাম, এই যে শোনো। প্লিজ, আপনি আর আমাকে ডাকবেন না। সোনালিকা, বিশ্বাস করো, হয়তো তোমাকে পছন্দ করি, হয়তো ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে তোমার কোনো ক্ষতি করব। ক্ষতি করার ইচ্ছেও আমার নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। প্লিজ, তোমার যত ইচ্ছা হয় আমাকে মারো, কাটো, যা ইচ্ছা তাই করো, তবু চলে যেও না। আন্টির কাছে কি জবাব দিব বলো? একটাবার আমার কথা ভেবে দেখো। আপনাকে আর বিশ্বাস হয় না। যতটুকু বিশ্বাস ছিল তাও শেষ। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না। তুমি আমার আগে আগে হাঁটবে, আমি তোমার পিছু পিছু। প্লিজ না করো না। অন্য কোনো মতলব নেই তো আবার? ছি ছি, একদমই না। একটু বিশ্বাস রাখো। ঠিক আছে, চলেন। মিষ্টি একটা হাসি দিয়ে বলল। পাগলিটা একটুখানি কেঁদেই চোখ মুখ লাল করে ফেলেছে। ও চোখের দিকে দেখলেই কেন জানি আমার কষ্ট হয়। তাই ভাবলাম এমন কোনো কাজ করব না যেন ওর চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়। সোনালিকা আমার কিছুটা সামনে, আমি তার কিছুটা পিছনে। মেয়েটা দেখতে অনেক হট, তবে আজকে একটু বেশি হট লাগছে। কোমরটা দুলিয়ে হাওয়ায় কেশগুলো উড়িয়ে হাঁটছে। যা লাগছে না, মনে হচ্ছে পিছন থেকে এই বুঝি জড়িয়ে ধরি। এমন সময় আকাশের দিকে তাকাতেই দেখি মেঘের অগচ্ছন্নতায় ভরা। এই বুঝি কান্না করে দিবে। একটু পরেই বজ্রপাত শুরু হলো। সোনালিকা বজ্রপাত শুনেই জোরে একটা চিৎকার দিয়ে জড়িয়ে ধরল। আহ, বাঁচাও! ভয় পেও না, কিচ্ছু হবে না বলেই দুহাত দিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম। নিঃশ্বাসটা একটু ভারী হতেই শুরু করলো, তবুও বুকের মাঝে খুশির জড়ো হাওয়া বইতে শুরু করে দিল। যে মানুষটা আমাকে ঘৃণা করে সেই মানুষটা এখন আমার বুকের মাঝে। বজ্রপাত শেষ হতেই ছাড়েন বলছি। এই, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরছিলেন কেন? বারে, ভয় পেয়ে যেভাবে জড়িয়ে ধরেছিলে, আর একটু হলে তো দম আটকে মরেই যেতাম। যাক বাবা, বাঁচা গেল। আর এখন আমাকেই দোষ দিচ্ছ, তাই না? আবারও একটা মুচকি হাসি। উফ, কি যে লাগছে, পাগল হয়ে যাব। না, মনের কথাটা আবারও দ্বিতীয়বার বলার মতো এটাই সুবর্ণ সুযোগ। এটাকে মিস করা যাবে না। তাই আস্তে আস্তে সোনালিকার কাছে গেলাম। সোনালিকা, জি বলুন। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, তাই না? আরো সুন্দর লাগতো যদি পাশে আপনি না থাকতেন। আমি কি তোমার কাছে এতটাই খারাপ? একটু নয়, অনেক বেশি খারাপ। সোনালিকার কথা শুনে থমকে গিয়ে মাটিতে বসে পড়লাম আমি।
ভেবেছিলাম মনের কথাগুলো আমারও তুলে ধরব। কি লাভ, যেই মেয়েটা আমাকে দেখতেই পারে না সে ভালোবাসবে কি করে? মন খারাপ করে বসে আছি। সোনালীকে পিছন ফিরে না তাকিয়ে যেতেই থাকে। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছি। দৌড়ে আমার কাছে আসতেই জোরে একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। আহ দৌড়ে কাছে যেতেই দেখি পা থেকে অঝরে রক্ত পড়ছে। পায়ে কাঁটা ফুটেছে। পা থেকে কাঁটাটা টান দিয়ে খুলেই দুহাত দিয়ে কোলে তুলে নিলাম। তবে এখন কিছু বলছে না, শুধু অবালক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকম কোলে করে নিয়ে বাড়িতে পৌঁছালাম। এ কি বাবা সাগর, কি হয়েছে সোনালীকার? ও তেমন কিছু না আন্টি, হাঁটতে গিয়ে পায়ে কাঁটা ফুটেছে, এখন হাঁটতে পারছে না। আপনি কোনো চিন্তা করবেন না, মলম লাগিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যা ভালো বুঝো তাই করো। পাগলিটাকে ঘরে নিয়ে বিছানার উপর শুয়ে একটু ভালোবাসা দিয়ে মলম লাগিয়ে দিলাম। মুখের দিকে তাকিয়ে দেখি সে এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো কিছু বলার আগেই ঘর হতে বের হতে লাগলাম। ঠিক এমন সময় পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম। সাগর, কেমন জানি থমকে গিয়ে পিছন ফিরে তাকালাম। কি ভেবেছেন কিছুই বলবো না আমি? মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে, তাই না? সুযোগ পেলাম আর অমনি কোলে উঠিয়ে নিলাম। আপনি এমন কেন বলুন তো? আপনার কি একটু লজ্জা করে না? দেখো, আমি কোনো সুযোগ নেইনি। তোমার পা থেকে অনেক রক্ত পড়ছিল, হাঁটতে পারবে না বলেই কোলে তুলে নিয়েছিলাম। এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেব। হয়েছে হয়েছে, থাক, আর শাস্তি পেতে হবে না। এবার আপনি আমার সামনে থেকে যান। সোনালিকার কথা শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়েই আমার রুমে চলে আসলাম। সোনালিকা যত কিছুই বলুক না কেন, কষ্ট পেলেও তাতে কান দেই না। আমার বিশ্বাস ও একদিন ঠিকই আপন করে নিবে আমায়। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে আছি, শুধু সোনালিকাকে দেখছি না। কি হলো বাবা, সবাই খাচ্ছে, তুমি খাচ্ছ না যে? রান্না ভালো হয়নি বুঝি? না আন্টি, একদমই তা না, সব কিছুই ঠিক আছে। কিন্তু আন্টি, সোনালিকাকে যে দেখছি না। ওর পায়ে নাকি ব্যথাটা একটু বেড়ে গেছে, তাই রাতে খাবে না বলছে। বলেন কি আন্টি? ওই তো বিকাল থেকে কিছু মুখে দেয়নি। মেয়েটা কখন যে কি করে কিচ্ছু বুঝতে পারি না। মেয়েটাকে নিয়ে আর পারছি না। আন্টি, আপনি একদমই কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে খাবার প্লেটটা হাতে নিয়ে সোজা সোনালিকার রুমে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতেও অনেক ভয় লাগছে, না জানি আবার কি অপমান করে বসে, তাও আবার রাতের বেলা। ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করতেই আপনার সাহস কি করে হয় পারমিশন ছাড়া রাতের বেলায় আমার রুমে আসার? দেখো, যদিও তোমার চোখে আমি অনেক খারাপ, তবু বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। হ্যাঁ, আমি মানছি যে পারমিশন ছাড়া রাতের বেলা তোমার রুমে আসাটা ঠিক হয়নি। সরি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার হাতে ওটা কি? বের করেন তো দেখি। আসলে খাবার টেবিলে সবাইকে দেখছি, শুধু তোমাকেই দেখছি না। আন্টি বলল যে তোমার পায়ে নাকি ব্যথা আরো বেড়ে গেছে, তাই রাতে নাকি খাবে না বলেছো। আমার জন্যই তো এতটা কষ্ট হচ্ছে তোমার। তোমাকে একা রেখে কি করে খাই বলো? বাহ, খুব দরদ দেখানো হচ্ছে, তাই না? এটা বলার জন্য আপনি এই রাতের বেলা একটা মেয়ের রুমে এসেছেন? আপনার কি কোনো কমন সেন্স নেই? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় সোনালিকা। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই বলো। প্লিজ, তবুও আজ আমার একটা রিকোয়েস্ট তোমাকে রাখতেই হবে। আপনার কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। আপনি এখন যান তো এখান থেকে। প্লিজ সোনালিকা,
আমি জানি বিকেল থেকে কিচ্ছু মুখে দাওনি তুমি। এভাবে না খেয়ে শুয়ে পড়লে আন্টি কষ্ট পাবে। প্লিজ না করো না। তুমি শুধু হা করো, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন অধিকারে আপনি আমাকে জোর করছেন বলুন তো? তার থেকে আরো বেশি খুশি হব আপনি এখান থেকে চলে গেলে। এত দরদ দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। এতদিন সোনালিকার কোনো কথায় কষ্ট লাগেনি, কিন্তু আজ কেন জানি হৃৎপিণ্ডটা ব্যথা করছে। নিমিষে সবকিছু কেন জানি ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি আকাশ ভেঙে মাথায় পড়বে। প্রচণ্ড কান্না করলাম সেই দিন। অবশেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। যেখানে সোনালিকা আমাকে দেখতেই পারে না, সেখানে থেকেই বা কী লাভ। পরদিন সকালবেলা সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেলাম। বাবা মাকে রেখে একাই বাড়ি ফেরার জন্য এমন সময়। সাগর, বাবা কোথাও যাচ্ছ নাকি? মানে না আন্টি। থাক, আর বলতে হবে না। শুনো, কাল তো আকাশের বিয়ে। সোনালিকার কিছুই কেনাকাটা করা হয়নি, সবাই অনেক ব্যস্ত আছে। তুমি একটু ওর সাথে গিয়ে শপিংটা করে নিয়ে আসো তো। কিন্তু আন্টি। আবার কিসের কিন্তু? আমি সোনালিকাকে বলে দিয়েছি তুমি ওর রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলো। কি আর করার, শত অপমান সহ করার পরেও আবারও ভয়ে ভয়ে রুমের সামনে গেলাম। আসতে পারি? বাহ, মার কথা শুনে দেখছি একদম রেডি হয়ে চলে আসছেন। ঠিক আছে, ভেতরে আসুন। না মানে। থাক, আর মিথ্যে বলতে হবে না। একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে, আমি গাড়িতে ওয়েট করছি, তুমি এসো। কিছুক্ষণ পরে সোনালিকা এসে গাড়িতে পেছনে চিঠে বসে। সাগর কিছু বলছে না, চুপ করে বসে আছে। এমন সময় সোনালিকা হঠাৎ করে বলতে লাগলো, হৃদয়, তুমি কোথায়? এই তো শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই তো, আর একটু সময় অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। ড্রাইভার, একটু তাড়াতাড়ি গাড়ি চালান। রাখছি কেমন? সোনালিকার কথা শুনে মনে হলো এই বুঝি আকাশ থেকে পড়লাম। জোরে একটা ব্রেক করে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিলাম। কি হলো, গাড়ি থামালেন কেন? আমাকে কি বলে ডাকলে তুমি? প্লিজ কিছু মনে করবেন না, আমার বয়ফ্রেন্ড খুব রাগ করছিল, তাই বাধ্য হয়ে বলেছি। তুমি এক্ষুনি আমার গাড়ি থেকে নামো। ভুলে যাবেন না, আমাকে ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা মা আপনাকে দিয়েছে। এখন আপনি বলেন, নেমে যাব? ঠিক আছে, নেমে যাচ্ছি। না না থাক, নামতে হবে না। বাসায় ফিরে কি জবাব দিব আন্টিকে? তাই চুপচাপ গাড়িটা স্টার্ট করে শপিং মলে চলে গেলাম। সোনালিকা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। এমন সময়। এতক্ষণে আসার সময় হলো তোমার? না আসলেই তো পারতে। সরি সোনা, একটু লেট হয়ে গেল। আর কখনো এমন হবে না। এখন চলো ভেতরে যাই। নিজেকে কি বলে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছিলাম না। যেখানে আমার থাকার কথা ছিল, সেখানে কিনা অন্য একটা ছেলে সোনালিকার হাত ধরে আছে। এভাবে সোনালিকার সাথে অন্য একটা ছেলেকে দেখব কখনো ভাবতেও পারিনি। নিজের চোখের পানিটা মুছে ওদের পিছু পিছু নিতে থাকলাম। কি ব্যাপার সোনালিকা, উনি তোমার ড্রাইভার না? ও কেন আমাদের সাথে আসছে? হ্যাঁ, আপনি যান, গাড়িতে গিয়ে বসুন। আমাদের পেছনে পেছনে আপনাকে আসতে হবে না। ও হ্যাঁ, আরেকটি কথা, সাবধান, মাকে কিছু বলবেন না। যদি বলেন না তাহলে খবর আছে বলে দিলাম। সোনালিকার কথা শুনে মন খারাপ করে গাড়িতে গিয়ে বসে পড়লাম। এমন সময় আন্টির ফোন। হ্যালো সাগর, ঠিক মতো পৌঁছেছো তো বাবা? হ্যাঁ আন্টি, সব কিছু ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, সোনালিকার ফোন অফ কেন? সেই কখন থেকে ট্রাই করে যাচ্ছি, পাচ্ছি না। ফোনটা একটু ওর কাছে দাও তো। এই গল্পের পরের পর্বটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আসলে আন্টি, সোনালিকা শপিং মলের ভিতরে চলে গেছে। আমি গাড়িটা পার্কিং করছি, একটু অপেক্ষা করুন, ভিতরে গিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো। আজ এই প্রথম আন্টির কাছে মিথ্যা বললাম। মনটা ভীষণ খারাপ লাগছে। ভেবেছিলাম পছন্দ মতো একটা গিফট কিনে সোনালিকাকে দিব, কিন্তু তার কিছুই হলো না। আমার জায়গায় অন্য একটি ছেলে, কিছুতেই মেনে নিতে পারছি না। মনে হচ্ছে বুকের উপর ভারী একটা পাথর চাপা পড়ে আছে। তাড়াতাড়ি করে শপিং মলের ভিতরে চলে গেলাম। গিয়েই দেখি হৃদয় সোনালিকাকে গলায় হার পরিয়ে দিচ্ছে। কিছুতেই সহ্য করতে পারছি না। মনটা খারাপ করে সোনালিকার কাছে গেলাম। আপনি এখানে কেন এসেছেন? এখানে আসতে বারণ করা হয়নি আপনাকে? ভালোভাবে কথা বললে কথা কান দিয়ে যায় না আপনার? যান বলছি এখান থেকে। সোনালিকা, আমি আর এখানে এক মুহূর্তেও থাকতে চাই না। যেখানে আমাদের পার্সোনালিটি বলতে কিছু নেই, সেখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আগো তুমি তোমার ড্রাইভার কিনে, আমি চললাম। এই বলে হৃদয় চলে যায়। সোনালিকার রাগে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সোনালিকা, সাবধান, আর একটাবার আমার নাম মুখে নেবেন না। কি ভেবেছিস তুই? তোকে আমি ভালোবাসবো কখনোই না। কি বলবো আর, আপনারাই বলেন। সোনালিকার মুখ থেকে তুই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ইচ্ছে মতো অপমান করে সেই দিন আন্টির কথা বলার সাহসী আর পেলাম না। সোনালিকা সব কিছু রেখে শপিং শেষ না করেই শপিং মল থেকে বেরিয়ে রিকশায় করে চলে যায়। প্রচণ্ড ভয় করছে, আন্টির কাছে কি জবাব দিব। ভয়ে ভয়ে গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে গেলাম। আমাকে দেখে আন্টি বলতে লাগলো, কি হলো বাবা, তোমার সাথে সোনালিকাকে দেখছি না যে? আন্টির কথা শুনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। সাগর, বাবা কিছু বলো না। আন্টি, সোনালিকা আমাকে একদমই দেখতে পারে না, শুধু শুধু রাগ করে একাই রিকশায় করে আসছে। আন্টি আমার মুখের দিকে চেয়ে বলতে লাগলো, ঠিক আছে, এবার আসতে দেও, তারপর দেখছি কেন এমন করছে। চুপচাপ রুমে চলে গেলাম। সোনালিকা শুধু শুধু ভুল বুঝলো আমায়। কিছুক্ষণ পর সোনালিকা বাসায় ফিরে রুমে যেতে থাকে। এমন সময় সোনালিকা, দাঁড়িয়ে যা বলছি। মা, কিছু বলবে? একা আসলি যে, কি হয়েছে সাগরের সাথে তোর? ও তেমন কিছু না মা, এমনিতেই ভালো লাগছিল না, তাই একা চলে আসলাম। শপিং কোথায় তোর? দেখছি না যে। প্লিজ মা, ভালো লাগছে না, একটু একা থাকতে দাও আমায়। আর একটাও প্রশ্ন করবে না। এই বলে সোনালিকা তার রুমে চলে যায়। নিজের কাছে কেন জানি নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। আমার জন্যই তো সোনালিকার শপিংটা করা হলো না। মনটা কেন জানি ছটফট করছে। তাই আর দেরি না করে সোজা সোনালিকাকে ফোন দিলাম। আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? সোনালিকা, আই এম সরি। আপনি কি এখন সরি বলার জন্য ফোন দিয়েছেন? না মানে, তো কেন ফোন করেছেন বলুন, শুনি। সোনালিকা, তোমার সাথে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, বলুন কি বলবেন। আর হ্যাঁ, কথাগুলো বলার পরে আর কখনো ফোন করবেন না আমায়। যদি রাজি থাকেন তাহলে শুনতে পারি। যাকে না দেখলে, যার কথা না শুনলে নিঃশ্বাসটাও নিতে অনেক কষ্ট হয়, সে কিনা বলছে তারই সাথে কথা না বলতে। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, বলুন কি বলতে চান। এভাবে না, কোনো এক নির্জন জায়গায় কথাটা বলতে চাই। হোয়াট? ভয় পেও না, একটু বিশ্বাস রাখো। ঠিক আছে, এটাই কিন্তু শেষ দেখা। হুম। দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আর একটি কথা। উফ, আবার কি কথা? রাগ উঠে যাচ্ছে কিন্তু। এটাই যেহেতু শেষ দেখা, তাই তোমাকে আমার পছন্দের সাথে দেখতে চাই। উফ, আপনি না, ঠিক আছে বলেন কি পরে আসবো। নীল একটা শাড়ি, কপালে কালো একটা টিপ পরে আসবে। এখন আবার আপনার জন্য নীল শাড়ি পাবো কোথায়? সেটা না হয় আমি ঠিক করে দিচ্ছি। মানে? তোমার টেবিলের সামনে যাও। আসছি। কিছু দেখতে পাচ্ছো? নীল একটা শাড়ি, কিন্তু এটা এখানে কিভাবে?
সোনালিকা অবাক হয়ে যায়, পাশাপাশি আপনারাও। সোনালিকার নীল শাড়ি খুব পছন্দ ছিল, তাই সোনালিকা চলে আসার পর শাড়িটা কিনে খুব যত্ন করে টেবিলের ওপর রেখে এসেছিলাম। কিছুক্ষণ পর সোনালিকা রেডি হয়ে চলে আসে। সোনালিকা নিজ হাতে গাড়ির দরজাটা টান দিয়ে আমার পাশেই বসে। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়েছেন কেন? গাড়ি স্টার্ট করেন। কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আকাশ থেকে পড়ে এসে আমার পাশে বসে আছে। গাড়িটা স্টার্ট করেই নির্জন একটা জায়গায় চলে গেলাম। সোনালিকা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সোনালিকার সামনে গিয়ে হাঁটু দুটো মাটিতে ফেলে পিছন থেকে হাত বের করে সোজা একগুচ্ছ ফুল বাড়িয়ে দিলাম। আই লাভ ইউ। কি? সোনালিকা, বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমায়। একটা মুহূর্তের জন্য যদি চোখের আড়াল হয়ে যাও, বিষণ্ণ হয়ে উঠি আমি। আমি তোমাকে অনেক ভালো রাখবো সোনালিকা, অনেক ভালোবাসবো তোমায়। শুধু একটাবার বলো ভালোবাসো আমায়। দেখে নিও, শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনো কষ্টকে স্পর্শ করতে দিব না। শুধু একটাবার বলো, একটাবার। কি বলবো আপনাকে, ভাষা খুঁজে পাচ্ছি না। উঠে দাঁড়ান বলছি। তোমার যা ইচ্ছা হয় বলো, যত মারতে ইচ্ছা হয় মারো, তবু একটাবার বলো ভালোবাসো আমায়। প্লিজ সোনালিকা, অনেক বেশি ভালোবাসি তোমায়। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আয়নায় নিজের চেহারাটা দেখেছেন কখনো? আপনার সাথে কিছুতেই যায় না আমার। আমি আপনাকে একদমই ভালোবাসি না। আপনি খারাপ একটা লোক। তাছাড়া কিছুদিন হলো আমাদের রিলেশন চলছে। এটা কিছুতেই সম্ভব না। সরি, আমি পারবো না। প্লিজ, আপনি আর আমাকে বিরক্ত করবেন না। ফুলগুলো মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে যেতে থাকে। পিছন থেকে হাতটি ধরে সোনালিকা। আপনি আমার হাত তুললেন কেন? আপনি এত খারাপ কেন? আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। বাবা মা আপনাকে এই শিক্ষা দিয়েছে? ছি। ব্যাস, অনেক হয়েছে। আর একটাবার আমার বাবা মার নাম মুখেও আনবে না। এই শহরে ভালোবাসা বলতে কিছুই নেই। সত্যিকারে ভালোবাসার কোনো মূল্য নেই। কি বলেছিলে তুমি? আমি তোমার যোগ্য নই? আমি অনেক খারাপ, তাই না? হ্যাঁ, আমি অনেক খারাপ, শুধু তোর কাছে। কারণ তোকে অনেক ভালোবাসতাম বলে। এই খারাপ ছেলেটাই হবে তোর বর। দেখে নিস, বিয়ে আমি তোকেই করব। সে স্বপ্ন আপনার কোনোদিন পূরণ হবে না। এই বলে সোনালিকা চলে যায়। অনেক অপমান সহ্য করেছি, আর না। এবার থেকে আর ভালোবাসবো না। ভালোবাসা আদায় করে নিব। আমিও বিয়ে করে দেখিয়ে ছাড়ব। ফোনটা বের করে সোজা মাকে ফোন দিলাম। হ্যালো সাগর, বাবা তুই কোথায়? মা, আমি যেখানেই থাকি সেটা তোমাকে ভাবতে হবে না। এখন কিছু কথা বলবো তোমাকে, মনোযোগ দিয়ে শুনবে। কি হয়েছে বাপ? তুই এভাবে কথা বলছিস কেন? আমার কিন্তু ভীষণ ভয় করছে। মা, আমি সোনালিকাকে ভালোবাসি এবং কালকেই ওকে বিয়ে করতে চাই। কালকে বিয়ে মানে? এসব কি বলছিস বাবা? আমি কিছুই জানি না মা। আমি কালকেই বিয়ে করতে চাই, না হলে আমি এক্ষুনি আত্মহত্যা করব। পাগলামি করছিস কেন? সোনালিকা তো তোরই। মানে? শোন, তোর বিয়ে আমরা সোনালিকার সাথেই ঠিক করেছি। কতবার বলেছি বিয়ে কর, কোনো কথাই শুনিসনি তুই। তাই তোর বাবা আর আমি দুজনে মিলে সামনের মাসের 15 তারিখ তোর বিয়ে ঠিক করেছি। মা, আমি সামনের মাসে নয়, কালকেই বিয়ে করতে চাই, না হলে কিন্তু এক্ষুনি। থাক, আর পাগলামি করতে হবে না। ঠিক আছে, সোনালিকার মার সাথে কথা বলে দেখছি কি করা যায়। এই তো আমার লক্ষ্মী মা। মনের ভিতর খুশির একটা ঝড়ো হাওয়া বইতে শুরু করে দিল। মনে হচ্ছে নিমিষেই যেন সব কষ্ট দূর হয়ে গেল। খুশিতে গাড়িটা স্টার্ট করে সোজা বাসায় চলে আসলাম। এতক্ষণে মা কথা বলে সব কিছু রেডি করে ফেলেছে।
আকাশের বিয়ের সাথে কালই আমাদেরও বিয়ে। ভাবতেও পারছি না কিভাবে সব কিছু হুট করে হয়ে গেল। তবে সোনালিকা এখনো কিছুই জানতে পারিনি। রাতটা শেষ হতেই সকালবেলা আন্টি বলতে লাগলো, সোনালিকা, মা ঘুম থেকে তাড়াতাড়ি উঠ, আজ তোর বিয়ে, তাড়াতাড়ি রেডি হতে হবে। সকালটা হতে না হতেই শুরু করে দিলেন, তাই না? কিসের বিয়ে? কার বিয়ে? পাগল হয়ে গেছেন নাকি মা? ইস, যাও তো, ঘুমোতে দাও, মজা করো না। শুন, আমি জানি তোকে বিয়ে কথা বললে কখনোই রাজি হবি না, তাই তোকে কিছু না বলে সাগরের সাথে বিয়ে ঠিক করেছি। কি? এই বিয়ে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। প্রয়োজনে অন্য কোনো ছেলেকে বিয়ে করব, তবুও সাগরকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। পাগলামি করিস না মা, সাগর অনেক ভালো একটা ছেলে। দেখো মা, প্রয়োজনে আমি আত্মহত্যা করতে বাধ্য হব, তবুও সাগরকে আমি বিয়ে করব না। তাছাড়া আমি একজনকে ভালোবাসি মা। এই জন্যই খাইয়ে পরিয়ে বড় করেছি তোকে। আর একটা কথা বলবি না, চুপচাপ রেডি হয়ে নে, ওদের কথা দেওয়া হয়ে গেছে। তুই যদি এই বিয়ে না করিস তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এসব কি বলছো মা? হ্যাঁ, যা বলছি সব ঠিক বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে সোনালিকার মা চলে যায়। সোনালিকা তার মার কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যায়। ওইদিকে দুমদাম করে আকাশের বিয়ে চলছে। কিছুক্ষণ পর সোনালিকাকেও সবাই মিলে সাজিয়ে দিচ্ছে। আমি অবশ্য অনেক আগে থেকেই রেডি হয়ে বসে আছি। বিয়ে শেষে সোনালিকাকে সাথে করে বাসায় নিয়ে চলে আসলাম। মা সোনালিকাকে বরণ করে ঘরে তুলে নেয়। অবশ্য বন্ধুদেরকে আগেই ফোন করে বলে দিয়েছিলাম বাসর ঘরটা সাজানোর জন্য। রাতের বেলা বাসর ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। সোনালিকার সাথে আজ আমার বাসর রাত। ভাবতে কেমন জানি অবাক লাগছে। খুশিতে ঘরের ভিতরে প্রবেশ করলাম। বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে যে এখন পর্যন্ত সোনালিকা বধূ সাজা মুখখানি ভালো করেই দেখা হয়নি। টেবিলে রাখা দুধটুকু খেয়ে সোনালিকার কাছে গেলাম। সোনালিকা বধূ সেজে ঘোমটা দিয়ে বসে আছে। ঘোমটা সরানোর জন্য হাতটা বাড়ালাম। এমন সময় সাবধান, আপনি আমার কাছে আসবেন না। হাই ভোল্টেজের একটা শক খেলাম। ঠিক তখনই সোনালিকার দেওয়া অপমানের কথা মনে পড়ে যায়। রাগে আবারও কাছে গেলাম। প্লিজ, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আপনাকে স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না আমি। হৃদয়কে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না আমি। মার কথায় এই বিয়েতে রাজি হয়েছি। আমি ডিভোর্স চাই। কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল। বাসরাতেই ডিভোর্স? ভেবেছিলাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি সব কিছু তার উল্টো। তবুও হাল ছাড়ছি না। স্বামীর অধিকার জোর করে আদায় করে নিব। তাই রাগে সোনালিকার কাছে গিয়ে সোনালিকাকে জড়িয়ে ধরলাম। আহ, কি করছেন এসব? প্লিজ ছাড়েন বলছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। পরবর্তী পর্বটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আহ, কি করছেন এসব? প্লিজ ছাড়েন বলছি। সোনালিকা, ভুলে যেও না, এখন আমি তোমার স্বামী। এখন সব কিছুই আমার ইচ্ছেতেই হবে। আজ আমাদের বাসর রাত। 8-10 জন ছেলের মতো আমিও আজ আমার বাসরটা মনের মতো করে কাটাবো। এইসব কি বলছেন আপনি? আমার এই দেহের উপর কোনো অধিকার নেই।